এই ঠাকুরমশাইয়ের কাছ থেকেই নন্দিনী চক্রবর্তী নামে একজন চিফ সেক্রেটারি, মানে ট্যুরিজম বিভাগের চিফ সেক্রেটারি, উনি সব ইতিহাসটা জেনেছিলেন এই ঠাকুরমশাইয়ের কাছ থেকে। তারপরে উনি সেটা মমতা ব্যানার্জিকে জানান। তারপরে রাজ্য স্তর থেকে সেটা কেন্দ্র। এখানে যে বিষয়টা প্রচলিত আছে যে হিন্দু মুসলিম সবাই মাকে পূজা করেন, এটা সত্যি? হ্যাঁ, সত্য। অনেক মুসলমান সব পুজো দিচ্ছে, একবারে জবার মালা টালা দিয়েছে, শাড়ি দিয়ে পুজো দিচ্ছে। হিন্দু মুসলিম সবাই এসে পুজো করে। তারা হিন্দুর সঙ্গে থেকে থেকে হিন্দুর মধ্যে তারা নামাজও পড়ছে, পুজো দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তা বলো তো, যেমন নামাজও পড়ি, পুজো দিচ্ছে। তার মানে গুরুদেব এইখানে আমরা যে স্থাপত্য পেলাম, হিন্দু পেলাম, বৌদ্ধ পেলাম, ইসলাম পেলাম। বাইরে বেরিয়ে এবার গম্বুজটাকে দেখবেন, সেখানে দেখবেন চালের আর্কিটেকচারটা এইরকম। আচ্ছা, এখানে আবার চার চালা হয়ে গেল হিন্দু, পেটটা হয়ে গেল ইসলাম, আর অগ্রভাগটা হয়ে গেল বৌদ্ধ। নেপালে তিব্বতের মন্দিরগুলো দেখবেন, এটাকে প্যাগোডা বলা হয়। প্যাগোডা। এই ইতিহাস রানী ভবানী 300 বছর আগে দিয়ে গেছিলেন। আজকে ভারত সরকার একে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছে। তো আমরা এবার ঠাকুরমশাইয়ের কাছ থেকে মির্জাফর সম্পর্কে একটা গল্প শুনবো, যেটা মায়ের কিরিটেশ্বরী মন্দিরের সাথে যুক্ত। নবাব মির্জাফরের কুষ্ঠব্যাধি হয়েছিল। ও আচ্ছা, তাহলে এই গরু নিয়েই আপনি থাকেন? তো ছেলে মেয়েরা নেই? আছে, দুটো ছেলে। সবাই দূরে দূরে? পৃথক, তারা আলাদা? ভালো করে খেতে দেয় না গো, সব দেখতে দেয় না। হ্যাঁ রে, আপনি একা একা থাকেন? পুষছি, গরু দুটা পুষিয়ে দুটা পয়সা হয় বলে হাত খরচা হয়। পুরো একা একা আপনি? পুরো একা একা আপনি? হ্যাঁ, পুরো একা একা আপনি? আমি একাই। আমার স্ত্রী মারা গিয়েছে। ওহো, আমার স্ত্রী মারা যাওয়ায় 4-5 বছর হয়েছে। আর এইটা পুরো কিন্তু গোয়াল ঘর, উপরে ফ্যান চলছে, আর এই যে হচ্ছে বিচলি কাটা রয়েছে। তো এরকম হচ্ছে কিন্তু মাটির বাড়ি। নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি চলে এসেছি মুর্শিদাবাদের একটা দারুণ গ্রামে। এই গ্রামটা 2023 সালে ভারত সরকার, মানে কেন্দ্র সরকার, ট্যুরিজমের দিক থেকে ব্রোঞ্জ ক্যাটাগরির বিভাগে সবচাইতে সেরা গ্রাম হিসাবে স্বীকৃতি দেয়। তো সেই গ্রামের নাম কি? সেই গ্রামের নাম হচ্ছে কিরিটেশ্বরী গ্রাম। তো কিরিটেশ্বরী গ্রামটা এই সেরা দেওয়ার কি কারণ, সেই সম্পূর্ণ সব কিছু আমরা জানবো। তবে আমি একটা ইন্ট্রোডাকশানে একটা হিন্টস দিই যে কিরিটেশ্বরী মন্দিরটা সেটা হিন্দু, মুসলিম এবং বৌদ্ধদের একসাথে সমন্বয়ে একটা পুজোর জায়গা ছিল। তো সেইটা হচ্ছে কিরিটেশ্বরী মন্দির। আমার সামনে রয়েছে কিরিটেশ্বরী মন্দির, আর পেছনে যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটা নবাব মির্জাফর এই মন্দিরকে গিফট করেছিলেন। তো সম্পূর্ণ ইতিহাসটা জানবো, সব গল্পগুলো শুনবো। এই ঘাটটি ইছাগঞ্জ ফেরিঘাট। আমরা এখন ইছাগঞ্জ ফেরিঘাট থেকে ডাহাপাড়া ফেরিঘাটের দিকে যাচ্ছি। দেখো, এই যে একটা ফেরিঘাট, ওই যে একটা ফেরিঘাট, আমরা কিন্তু ওইটা থেকে উঠলাম। এই মানুষগুলো হয়তো এই নৌকা করে যাবে। দেখো, এই ফেরিঘাট থেকেও কিছু মানুষ উঠলো নৌকাতে, সবাই ওই পারে যাবে। দেখো, এবার আমরা ওই পার থেকে এই পারে কিন্তু চলেই এলাম। এই যে এই ঘাটটার নাম কি? এই ঘাটটা ডাহাপাড়া ঘাট। হ্যাঁ, ভুলে গেছিলাম। তো আমরা ইছাগঞ্জ ঘাট থেকে ডাহাপাড়া ঘাটে কিন্তু চলে এলাম। এই যে ডাহাপাড়া ঘাটেও দেখো কিছু মানুষ দাঁড়িয়ে আছে, ওনারা এবার ইছাগঞ্জ ঘাটের দিকে যাবে। যাবো তাহলে। তো আমরা এই ডাহাপাড়া পোস্ট থেকে এই যে পারে চলে এলাম, এইটার নাম হচ্ছে ডাহাপাড়া। তো ডাহাপাড়া পোস্ট থেকে আমরা কিরিটেশ্বরী মন্দিরের দিকে হাঁটছি। এখান থেকে 5.5 কিলোমিটার। তো ভাবলাম হেঁটেই যাব, আর সামনে গিয়ে যদি গাড়িটারি বাঁধে তাহলে গাড়িতে করে যাব। হাঁটার কারণ হচ্ছে গ্রামটা দেখাতে দেখাতে তোমাদেরকে নিয়ে যাবো যে কীরকম এরিয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আচ্ছা, এই বিচুলি কাটার মেশিন না? আরে বাবা, এই বাড়ি মনে হচ্ছে অনেক গরু টরু আছে। দেখো কত জায়গা, এগুলো সব গরু রাখার জায়গা। কিন্তু ভাই এখন কি কাটবে নাকি বিচুলি? হ্যাঁ, তা একটু দেখলে ভালো হতো। আচ্ছা, ধার হচ্ছে তাই তো? ও আচ্ছা, এই দেখো মেশিনে ধার দেওয়া হচ্ছে।
এখন ওই সাইডে করো, যখন চুর করবো তখন ই করি। আর দেখো এই যে পুরো এরিয়াটা, এই যে হচ্ছে গরু রাখার জায়গা, এখানে গরু খায়। ওহো, ওটা হচ্ছে স্নানের জায়গা, কিন্তু কত পরিষ্কার। অনেকগুলো গরু তো, না গরু না মোষ? সব গরু মোষ, বাবা প্রচুর বড় এরিয়া। ভাই কতক্ষণ লাগবে স্টার্ট করতে? 10 থেকে 15 মিনিট। ও, ততক্ষণ ঘষতে হবে? না না, এটা 2-3 মিনিট। এখানে গরু এখন দেখতে পাচ্ছি না, গরু কিন্তু এখন সব মাঠে রয়েছে। গরু ভিতরে আছে, দেখো ওইখানে। হ্যাঁ, ওই পুকুরের পাড়ে। ও পুকুরের পাড় দিয়ে আছে কিছু, আর কিছু আছে মাঠে। আর এখানে দেখো তাল রাখা হয়েছে, এইগুলো সব হাটে বিক্রি করা হয়, তালের শ্বাস। তালের শ্বাস কত করে দাদু? ও, এগুলো কি শ্বাস খাওয়া যাবে না এখন? শ্বাস খাওয়া যাবে না, না? ও, বড় হয়ে গেছে, মানে আরো ছোট থাকতে খাওয়া যেত। আচ্ছা, এই যে দাদা এবার কিন্তু লাগাচ্ছে মেশিনের। দাদা এটাকে কি বলে? এটাকে চানি কাটা বেল্ট। বেল্ট, বেল্ট, হ্যাঁ। আচ্ছা, তোমরা কি এখানকার স্থানীয় না অন্য জায়গা থেকে এসছো? না না, এখানকার কথার মধ্যে একটা হিন্দি টান আছে। হিন্দি আমাদের ভোজপুরি টাইপের আছে। ভোজপুরি টাইপের, তার মানে উত্তরপ্রদেশ থেকে এসছো নিশ্চয়ই? না না না, আমাদের পূর্বপুরুষ, আমার দাদু থেকে দাদুর বাবা থেকে সব এখানে। সব এখানে? তা ভোজপুরি টান কি করে হলো? এটা তো সম্ভব না। আমাদের এরকম হবে না না, তার মানে দাদা, তোমরা এখান থেকে দাদা তার মানে লোকাচ্ছ। ভোজপুরি বাঙালি টান আলাদা আলাদা হতে পারে। তোমাদের বাড়ি কোথায় হলো? আমাদের বাড়ি হচ্ছে বনগাঁতে। বনগাঁ তো ওইখানে আমি 3-4 বার গেছি। বনগাঁতে, কিন্তু মানে বনগাঁতে তোমাদের পূর্বপুরুষ ওইখানে স্থানীয়? হ্যাঁ হ্যাঁ, আমাদের পূর্বপুরুষ ওখানকারই মানুষ। আর তোমার দাদু থেকে? আমার দাদু থেকে দাদুর দাদু দাদুর দাদু সব ওইখানের মানুষ। আমাদের গ্রামে ওইরকমই সেম, এইরকমই না, কিন্তু যে আমাদের ঘোষ টাইপ, ঘোষ আছে। আচ্ছা, সেটা ব্যাপার না। এই ভাইয়ের সাথে যেভাবে কথা বললে আমার মনে হলো যে বাঙালি না। ও বাঙালি আছে, ওর সঙ্গে কথা বলে একটু। ঠাকুর আছে, তোর বলা গাড়ি চুরি। ঠিক আছে, তো এবার স্টার্ট হবে। ও, মেশিনেই পুরো। এবার কাটবে, দেখো কাটাটা দেখাবো। তো এই মেশিনে এইভাবে হচ্ছে গরুর খাবার কাটা হচ্ছে। আহা, কি সুন্দর করে কাটছে দেখো। এটা এক সাইডে কিন্তু একটা কিছু রাখতে হবে, নাহলে এটা অনেক দূরে চলে যাবে। ওই সাইডে দেওয়াল আছে বলে এটা যেতে পারছে না। একসাথে কত কাটা হয় দেখো। চলো তাহলে এই জিনিসটা দেখা হলো, তো সামনের দিকে যাই। পিঠেশ্বরী যাবে? হ্যাঁ, পিঠেশ্বরী মন্দির। পিঠেশ্বরী হ্যাঁ, কত? 50 টাকা করে। হ্যাঁ, 20 টাকা 30 টাকা করে ভাড়া। 20 টাকা হবে না, আপনি 40 টাকা করে দিন। তো আমরা প্রথম হেঁটেই যাচ্ছিলাম, হাঁটতে হাঁটতে কিছু দূর পরে আমরা টোটো পেয়ে গেলাম বলে টোটোতে উঠে পড়লাম। আর বেশি দূর নেই আমাদের গন্তব্যস্থল পৌঁছাতে। তো আমরা কিন্তু এই দাদার টোটোতে করে পুরো কিরিটেশ্বরী মন্দিরের সামনে পৌঁছে গেছি। এই যে সামনে যে মন্দিরটা রয়েছে, এটাই কিরিটেশ্বরী মন্দির, আমাদের দুর্গা মাতার, মা পার্বতীর যে 51টা সতীপীঠ আছে, যে শক্তির 51টা সতীপীঠ, সেই 51 সতীপীঠের মধ্যে এখানে মায়ের করটি পড়েছিল। যেমন বিভিন্ন জায়গায় মায়ের বিভিন্ন অঙ্গ পড়ে সেখানে বড় বড় মন্দির হয়েছে। দেখো এই মন্দিরের সামনে মন্দিরের মায়ের পুজো দেওয়ার জন্য বিভিন্ন সামগ্রী উঠেছে। আর এইটাই হচ্ছে কিন্তু মায়ের মন্দির। এই যে উপরে লেখা আছে শ্রী শ্রী কিরিটেশ্বরী মাতার মন্দির, 51 সতীপীঠের এক পীঠ। এখানে মায়ের করটি পড়েছিল, তাই আমরা বলি কিরিটেশ্বরী মন্দির। মানে মায়ের করটি থেকেই এটা নাম হয়েছে কিরিটি বা কিরিটেশ্বরী। তো এই যে মাতার মন্দিরের চারিপাশটা আমি দেখাচ্ছি। সামনে মায়ের মন্দিরে পুজো হচ্ছে, সামনে গুরুদেব রয়েছেন, পূজারী রয়েছেন। বিল্লপত্র পুষ্পাঞ্জলি সাময়িক ধামই সপরিবারাবৈ শ্রী শ্রী কিরিটেশ্বরী দেবী দক্ষিণা কালিকাবৈ নম নম গুম কুমেন সমাল।
কিরিট কথার অর্থ ভীষণভাবে বিকৃত হয়ে গেছে। কেউ বলছেন কিরিট মানে মুকুট, কেউ আর বলছেন কিরিট মানে কপাল। আসল তথ্য হচ্ছে করটি থেকে কিরিটি, খুলিটা, স্কালটাকে করটি বলা হয়। এই করটি আমাদের তিনটে ভাগ, সূর্য, চন্দ্র, জ্ঞান। আমাদের শাস্ত্রে প্রথম ভাগের নাম সূর্য, দ্বিতীয় ভাগের নাম চন্দ্র, তৃতীয় ভাগের নাম জ্ঞান। একই আবার দক্ষিণ ভারতীয় লোকেরা বলছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তাহলে দেখুন এখানে শিব মহেশ্বর, জ্ঞানও শিব, শিবের নাম। তাহলে বিষ্ণু, চন্দ্র, সূর্য, ব্রহ্মা মিলে গেল। আচ্ছা। এখানেও শিলাটা তিনটে পাঠে রূপান্তর। বিজ্ঞান নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করেছেন সায়েন্সের, ওনারা কিন্তু জানেন যে স্কালসটা তিনটে পাঠ, ইংলিশে তার নাম করুন লঘু মস্তিষ্ক, গুরু এখানেও শিলাটা তিনটে পাঠে রূপান্তর। শিলাটা তিনটে পাঠ। তিনটে পাঠে রূপান্তর। এবং এই পীঠস্থানের প্রাচীন নামকরণ কিরিটেশ্বরী ছিল না। আচ্ছা, ভীম কি ছিল? কিরিট কণা। প্রাচীন ইতিহাসে এর নামকরণ ছিল কিরিট কণা। তার কণা মনো পাঠ। তাহলে বিজ্ঞান, শাস্ত্র, নামকরণ, আকৃতি সবের মধ্যে ছোঁয়া পেলাম। এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন নাটোরের রানী ভবানী। নাটোরের রানী? হ্যাঁ, নাটোর হচ্ছে পূর্ববঙ্গে। আচ্ছা, নাটোর হচ্ছে পূর্ববঙ্গে, যেটা হচ্ছে এখন বাংলাদেশের রাজশাহী জেলা। নাটোর পূর্ববঙ্গে, রাজশাহী। রানী ভবানী এই মন্দির প্রতিষ্ঠা করে, শিলাকে রক্ষা করে এই মন্দির প্রতিষ্ঠা করে গেলেন। নকশার মধ্যে মাকে দেখুন, ত্রিনয়নী জিহ্বা। হ্যাঁ, আছে তিনটে নয়ন আর হচ্ছে জিহ্বা। হ্যাঁ, কিন্তু বাকি যে নকশা, এটা বাকি যে নকশাটা দেখছেন, এটা কিন্তু ফুল লতা পাতা নয়, ফুল পাতা নয় না, এ হচ্ছে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র। বৌদ্ধ তন্ত্রের? আচ্ছা। এখানে প্রাচীন যুগে এক সময় বৌদ্ধ তন্ত্রের ভীষণ প্রভাব ছিল। আচ্ছা, তিব্বতী তান্ত্রিকদের, তিব্বতী তান্ত্রিকদের ভীষণ রমরমা ছিল। তাই রানী ভবানী ইতিহাস দিয়ে প্রমাণ করে দিয়ে গেলেন এটা বৌদ্ধ কালচার। আচ্ছা, এই নকশার মিল আপনারা তারাপীঠে পাবেন, তারাপীঠে পাবেন, নলাটেশ্বরীতে পাবেন, ত্রিপুরেশ্বরীতে পাবেন, কামাখ্যাতে পাবেন। আমাদের মতো প্রাচীন যুগে এই জায়গাগুলোতে বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল। কাঁথি সাবডিভিশনে যজান পাবেন, বাস্তবী যজান পাবেন, কাঁথিতে পাবেন বৌদ্ধতন্ত্রের প্রভাব। এটা কর্ণ সুবর্ণ কাছাকাছি তো সব। আচ্ছা আচ্ছা। তাই রানী ভবানী ইতিহাস দিয়ে প্রমাণ করে দিয়ে গেলেন এটা বৌদ্ধ কালচার। এবার নকশা ছেড়ে দেবেন, এবার খিলানটাকে বোঝার চেষ্টা করুন। এই আর্চটাকে, খোপটাকে, এটা কিন্তু সম্পূর্ণ ইসলামিক ইসলামের আকৃতি। হ্যাঁ, আর্কিটেকচার। আগ্রার তাজমহলের গেটে, হ্যাঁ, ইমামবাড়ার গেটে, মসজিদে গেটে পাবেন এই আর্চটা, খোপটা দেখুন ভালো করে। এটা আমার কথা না, ইতিহাস বলছে এগুলো দেখুন। হ্যাঁ। আর এই হলো আমাদের বাংলা চালা, যাকে আমরা বাঁকুড়ার ঘরানা বলি, বিষ্ণুপুর বাঁকুড়ার ঘরানা। আচ্ছা আচ্ছা। বিষ্ণুপুর বাঁকুড়া হচ্ছে আমাদের বাংলার স্থাপত্য। বাংলার ইতিহাসের মূল হচ্ছে বিষ্ণুপুর বাঁকুড়া, তাই একে বলা হয় বাঁকুড়ার ঘরানা, বিষ্ণুপুর বাঁকুড়ার ঘরানা। সহজ কথায়, যেহেতু বাংলা চালা তাই বাংলা চালা, বাংলা স্থাপত্য। আপনি দক্ষিণেশ্বরে পাবেন, কালীঘাটেও পাবেন, তারাপীঠও পাবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। এটাকে দেউড়ি বলা হয়, যেহেতু আমরা বাংলার মধ্যেই এই আর্কিটেকচার পাবেন, তাই সহজ কথায় বা গ্রাম্য কথায় বা চলতি কথায় বাংলা চালা, বাংলার স্থাপত্য, তাই বাংলা চালা। তাহলে বৌদ্ধ পেলাম, ইসলাম পেলাম, হিন্দু পেলাম। বাইরে বেরিয়ে মায়ের মধ্যে গম্বুজকে এবার লক্ষ্য করুন, চালটাকে, উপরের চালটা। হ্যাঁ, আচ্ছা, উপরের চালটা পরে দেখাবো। মানে তো ইতিহাস। হ্যাঁ, মুর্শিদাবাদ মানে ইতিহাসের জায়গা, আনাচে কানাচে মুর্শিদাবাদ ইতিহাস ছড়িয়ে আছে। আপনারা সবাই ছুটছেন ইতিহাসের সন্ধানে। তাহলে পীঠস্থান যখন, তখন তো অধিক ইতিহাস থাকার কথা, একদম যুগ যুগান্তের ইতিহাস থাকার কথা, নববিষ্ণের আগের ইতিহাস থাকার কথা। তাহলে বাইরে বেরিয়ে আপনাকে গম্বুজটাকে দেখতে হবে, চালটাকে দেখতে হবে। দেখে নেন ভেতরে চালটা, স্টেট চাল, চার চালা,
ত্রিকোণ আকৃতি। এই খ্রিস্টানদের এরকম হয় নাকি? না না, এখানে সম্পূর্ণ হিন্দু স্থাপত্য, ও এটা হিন্দু। এখানে কোনো দ্বিমত নাই। আচ্ছা, একটা বিষয় একটু আপনাকে থামাচ্ছি ঠাকুরমশাই, যে এখানে যে বিষয়টা প্রচলিত আছে যে হিন্দু মুসলিম সবাই মাকে পূজা করেন, এটা বুঝলেন? এটা সত্যি? হ্যাঁ, সত্য? অনেক মুসলমান আছে পুজো দিচ্ছে, একবারে জবার মালা টালা দিয়েছে, শাড়ি দিয়ে পুজো দিচ্ছে। হিন্দু মুসলিম সবাই এসে পুজো করে? স্টাইল, তারা হিন্দুদের- হিন্দুর সঙ্গে থেকে থেকে হিন্দুর মধ্যে তারা নামাজও পড়ছে, পুজো দিচ্ছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। তা বলো তো, আমার নামাজও পড়ছে, পুজো দিচ্ছে। তার মানে গুরুদেব এইখানে প্রসাদও খেয়ে নেয়। আমরা যে স্থাপত্য পেলাম, হিন্দু পেলাম, বৌদ্ধ পেলাম, ইসলাম পেলাম। ইসলাম পেলাম। বাইরে বেরিয়ে এবার গম্বুজটাকে দেখবেন, আচ্ছা। সেখানে দেখবেন চালের আর্কিটেকচারটা এইরকম। আচ্ছা। এখানে আবার চার চালা হয়ে গেল হিন্দু, হুম। পেটটা হয়ে গেল ইসলাম, আর অগ্রভাগটা হয়ে গেল বৌদ্ধ। নেপালে তিব্বতের মন্দিরগুলো দেখবেন, ও। এটাকে প্যাগোডা বলা হয়। প্যাগোডা, প্যাগোডা। এই ইতিহাস রানী ভবানী 300 বছর আগে দিয়ে গেছিলেন। আজকে ভারত সরকার একে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। ও শ্রেষ্ঠ আচ্ছা। পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচনা হয়েছে। হ্যাঁ। রানী ভবানী এই মূর্তি রক্ষা করে গেছেন। এই মূর্তিটি? হ্যাঁ, এই হচ্ছে কিরিটেশ্বরী মায়ের মূল মূর্তির ছবি। ও, এটা রানী ভবানী মায়ের রক্ষা করে গেছেন। সেই সময় থেকে রয়েছে? আরে না না, এ অনেক আগে, এ রানী ভবানীর দায়িত্বে ছিল। আচ্ছা। এই মূর্তিটি মা কিরিটেশ্বরীর মূল মূর্তির ছবি। আচ্ছা, মূর্তিটি নাটোরের রানী ভবানী রক্ষা করে গেছেন। নিরাপত্তার কারণে এই মূর্তি কিন্তু বাইরে থাকে, নিরাপত্তার কারণে। পৌষ মাসের মঙ্গলবার দুপুর 1টা থেকে সন্ধে পর্যন্ত যদি কেউ কোনোদিন এখানে আসতে পারেন, তাহলে এই মূর্তির দর্শন পাবেন এখানে রাজবেশে। মাত্র 4 দিন মাকে রাজবেশে বের করা হয় এখানে। মানে ওই ও। 4 দিন রাজ্যাভিষেক হয়। হ্যাঁ। এই মায়ের মূর্তি তখন আমরা পাবো 4 দিন? দেখে গেলেন, হ্যাঁ, হ্যাঁ। তখন অরিজিনাল মূর্তি দেখতে পাবেন। ওখানে মা সেজে খুঁজে, একটা মেয়ের মতো সেজে খুঁজে কোণে সাজে বসে আছে। এইখানে? হ্যাঁ, বেনারসি পরে, রজনীগন্ধা মালা সেজে, আর সোনা দানাতে সেজে খুঁজে বসে আছে একটা মেয়ে। আচ্ছা। এই মূর্তির গুরুত্ব কি? কেন রানী ভবানী মূর্তিটিকে নিরাপত্তার প্রয়োজন মনে করে গেলেন, কেন? এবার এর মুখের দিকে তাকিয়ে দেখুন, এখানে ভগবান বুদ্ধের ছোঁয়া আছে। হ্যাঁ, ভগবান বুদ্ধের ছোঁয়া আছে। মুখমণ্ডলে একটু মিল আছে। আছে, বাবা দেখো, ভাব দেখো, চাইনিজরা যে বৌদ্ধদের আছে। একদম। তাহলে এক সময় যেখানে বৌদ্ধতন্ত্রের প্রভাব যে ছিল, এ গল্প তো আপনার আমার নয়। হুম। মুখমন্দিরে প্রমাণ করছে, নকশা প্রমাণ বইছে তার। এটাও মা। পাশের মন্দিরে দেখবেন আদি আদি করে ডাকবে, ওটাও মা। কিন্তু ওই মূর্তির বয়স হলো 10 থেকে 12 বছর বয়স। স্বাভাবিক কারণে ঐতিহাসিক গুরুত্ব নাই বলে তালার উপরে ভরসা করে আছে। এটা যেহেতু অ্যান্টিক গুরুত্ব আছে বলে নিরাপত্তার প্রয়োজনে আছে। আচ্ছা। মা দুটোই, মা নয় তত নয়। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য এই মাকে নির্দিষ্ট টাইমে বের করা হয়। এখন এমনি থাকেন কোথাও? আর তো বলবো না বাবা, না না, বলার তো যেটুকু বলে দিলাম। বলার। এর পিছনে একটা মন্দির তৈরি হচ্ছে, আচ্ছা, নবনির্মিত। যাওয়ার সময় ছবি তুলে নিয়ে যাবেন। মূল ভিটি কিন্তু ওখানেই ছিল আমাদের, মূল ভিতটা? ভিটি। আচ্ছা, 900 বছরে একটা ইতিহাস ওখানে অবজ্ঞার অবহেলায় দাঁড়িয়ে ছিল অর্ধেক অবস্থায়। আজ থেকে 5 থেকে 6 মাস আগে এলে ওখানে একটা পোড়ো মন্দির দেখতে পেতেন, অর্ধেক অবস্থায় দাঁড়িয়ে ছিল। যদিও নেটে দেওয়া আছে, সার্চ করে বের করে দেখে নেবেন। ওই মন্দির কিন্তু সরকার ফেলে দিলেন, ফেলে দিয়ে আবার নতুন করে একটা মন্দির তৈরি হচ্ছে ওইখানে? ওইখানেই। অর্থাৎ যে ইতিহাস ছিল সেই ইতিহাস কিন্তু অলরেডি মিটিয়ে গেল, হ্যাঁ। অস্বীকার করার কিছু নাই। ওখানে কিন্তু আবার নতুন করে একটা মন্দির তৈরি হলো। অর্থাৎ সামনে বছর যখন আসবেন দেখবেন ঝাঁ ঝকঝকে একটা মন্দির হয়ে গেছে। আবার দেওয়ালে বড় বড় অক্ষরে আদি লেখা হয়ে গেছে, আবার লাল কাপড়ে ঢেকে ফেলেছে, আবার একটা পেতলের মূর্তি এসছে। আর একজন বলছে এইদিকে আসুন, এইদিকে আসুন, এটাই আদি, এটাই আদি। তাই বলে আমি তো আর মহাপুরুষ নই, আমারও লোভ লালসা আছে, কিন্তু যাবেন কোথায়? ব্রাহ্মণ সমাজ শেষ হয়ে গেছে বাবা। বড় কষ্টে আসলে বসে আমাকে স্বীকার করতে হচ্ছে মায়ের সামনে। এই মোটা মোটা রুদ্রাক্ষের মালা, লাল ঠেঁটা আর লাল বস্ত্র ছাড়া কেউ পুজো করতে পারছেন না।
সবাই বোঝাতে চাইছেন আমি তান্ত্রিক, কিন্তু বাবা আমরা যে ইতিহাস অনেক দেখে ফেলেছি, ঠাকুর রামকৃষ্ণের ইতিহাস দেখে ফেলেছি, অভাবের তাড়নায় হাট পাঁচড়ায় বেরিয়ে একটা ঠেটা ধুতি পরে ভবতারিণী মায়ের সাধন ভজন করে গেলেন। ওনাকে কোনোদিনই রুদ্রাক্ষে রক্তবস্ত্রে দেখতে পেলাম না। তো আমরা এবার ঠাকুরমশাইয়ের কাছ থেকে মির্জাফর সম্পর্কে একটা গল্প শুনবো, যেটা মায়ের কিরিটেশ্বরী মন্দিরের সাথে যুক্ত। নবাব মির্জাফরের কুষ্ঠব্যাধি হয়েছিল। মহারাজ নন্দকুমার ওনার খুব নিকটের লোক ছিলেন, বন্ধু লোক। তা মহারাজ নন্দকুমার নবাব মির্জাফরকে বললেন যে আপনি কিরিটেশ্বরীর চরণামৃত্য গ্রহণ করুন, আপনার কুষ্ঠ ভালো হয়ে যাবে। বিধর্মী দ্বিধা তো থাকবেই, অস্বীকার করা নয়, কিন্তু কিছুদিন পর নবাব মির্জাফর বলে দিলেন মহারাজ নন্দকুমারকে যে কিরিটেশ্বরীর চরণামৃত্য আমি গ্রহণ করবো, আপনি নিয়ে আসুন। এই শিলা ধোয়া জলেই যে চরণামৃত্য করুন, দেখুন ন্যাচারাল পুজো, কিন্তু কোনো তাম্রকুণ্ডে স্নান নয়। দেখেছেন তাম্রকুণ্ডে পুজো নয়, প্রতিদিন শিলা ধোয়া মোছা হচ্ছে, প্রতিদিন শিলাকে স্নান করিয়ে ঘি মাখিয়ে স্নান করে পুজো করা হচ্ছে, ন্যাচারাল পুজো। সেই জলটা, হ্যাঁ, এ তো কুণ্ড করাই আছে, বুঝতে পারছেন? এই চরণামৃত্য কুণ্ডের জল নবাব মির্জাফরকে দেওয়া হয়, কুষ্ঠব্যাধি ভালো হয়ে যায়, মায়ের আশীর্বাদ পেয়ে যান। বিধর্মী আশীর্বাদ পেয়ে যাওয়া মানে তার মার কাছে একটা বিশাল। উনি তখন মহারাজ নন্দকুমারকে বললেন যে কিরিটেশ্বরী মাকে আমি কিছু দান করতে চাই, যে যুগে যুগে প্রজন্ম যে আসবে কিরিটেশ্বরীতে, তারা যেন আমাকে ধিক্কার নিয়ে না যায় যে অপদার্থ নবাব মাকে কিছু দেয়নি, তাই আমি মাকে কিছু দিতে চাই। সেই কথাই সময় নবাব মির্জাফর বলে কী দিলে মায়ের পুজো লাগে। তখন পুকুরের জল খেতে হতো। এখনকার ছেলেরা বিশ্বাস করবে না পুকুরের জলটা, রাজা মহারাজা পুকুর খনন করতে জল খাওয়ার জন্যে। তাই মহারাজ নন্দকুমার বললেন যে কিরিটেশ্বরীতে একটা পুকুর খনন করে দেন নবাব। এইখানে একটা পুকুর আছে, খনন করে দিলেন নবাব মির্জাফর, বুঝতে পারছেন? এই পুকুর নবাব মির্জাফর খনন করে দিলেন। এই পুকুর যে নবাব মির্জাফরের দান, সেটা আজকে কে প্রমাণ করবে? বিকৃতের যুগ। কেউ বলছেন মহারাজ নন্দকুমারের খনন, কেউ বলছেন রানী ভবানীর খনন, কেউ আরও একটু রং লাগিয়ে বলছেন যে এখানে মুসলমান নবাব কেন আসবে। কিন্তু ইতিহাসকে টলানো খুব মুশকিল। ইতিহাসের জায়গায় দিয়ে আছে, যা খোঁজার সে খুঁজে বের করবে। এই পুকুর যে নবাব মির্জাফর দান করে গেছে, তার প্রমাণ হচ্ছে পুকুরের দিক হচ্ছে পূর্ব পশ্চিম লম্বা। পশ্চিম হচ্ছে ইসলামের পবিত্র দিক। নবাবের খনন বলে পূর্ব পশ্চিম হয়েছে, হিন্দু রাজা মহারাজার খনন হলে উত্তর দক্ষিণ হতো। এখানে উর্দুতে ফলক ছিল, সেই ফলক চলে গেছে ক্যালকাটা মিউজিয়ামে, বাঁধানো ঘাট ছিল। কিন্তু দুর্ভাগ্য, পুকুরটা মায়ের দখলেই নাই। এই পুকুরটা মায়ের দখলে নেই, না, বিধর্মী দান করে গেল আর ধর্মীয় লোক বেঁচে খেয়ে নিল। আচ্ছা, ঠাকুরমশাইকে পেয়ে আমি যে এত খুশি, এত কিছু জানতে পেরেছি, মানে এইটা একটা আমাদেরও ভাগ্য যে এখানে এসে এত কিছু জানতে পারবো, এটা কিন্তু আমি ভাবতেই পারিনি। আর এই মন্দির সম্পর্কে, মন্দির ইতিহাস সম্পর্কে, মা ভবানী সম্পর্কে, এই মন্দির সম্পর্কে যে ইতিহাসের বিভিন্ন লিঙ্ক আছে বিভিন্ন জায়গায়, এটা ঠাকুরমশাইয়ের কাছ থেকে জানতে পেরে আমি ভীষণ খুশি। তাকে অনেক অনেক ধন্যবাদ। আর এটা কিন্তু পুরো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এই কিরিটেশ্বরী গ্রামটা একটা রুরাল ট্যুরিজম হিসাবে ভীষণ বড় একটা স্বীকৃতি পেয়েছে কিরিটেশ্বরী গ্রামটা। তো ঠাকুরমশাই অবশ্যই আমরাও চরণামৃত নেব। তো আমিও কিন্তু ঠাকুরের চরণামৃত খাওয়ার জন্য একদম নেওয়ার জন্য উদ্গ্রীব, যে একদম এরকম 51 শক্তিপীঠের মধ্যে একটা অন্যতম শক্তিপীঠ মা কিরিটেশ্বরী মন্দির। এটা কিন্তু অনেক মানুষ জানে না, এবং এটা কিন্তু কম প্রচলিত। যেমন মানুষ তারাপীঠে যায়, কামাখ্যাতে যায়, সেরকম একই রকম একটা শক্তিপীঠ এই মা কিরিটেশ্বরী মন্দির। তা এইখানে কিন্তু মানুষ অনেক কম আসে। আমি সবাইকে বলবো এখানে অবশ্যই সবাই আসো এবং এসে মা কিরিটেশ্বরীর দর্শন নাও এবং মা কিরিটেশ্বরীর যে শক্তিটা তোমরা গ্রহণ করো। দেখো খুব ভালো লাগবে। যে ঠাকুরের সেই চরণামৃত কিন্তু এবার নিচ্ছি। প্রতিনিধি ছিল যে আচ্ছা, চিফ সেক্রেটারি
নন্দিনী চক্রবর্তী এসে। তো আসল যে বিষয়টা সেটা হচ্ছে 2023 সালে ভারত সরকার মানে কেন্দ্র সরকার ব্রোঞ্জ ক্যাটাগরিতে সবচাইতে যে সেরা বেস্ট ট্যুরিজম ভিলেজ হিসাবে স্বীকৃতি দেয়, সেটাই কিন্তু এই কিরিটেশ্বরী গ্রামকে স্বীকৃতি দেয়। আর সেই স্বীকৃতি দেওয়ার পেছনে মূল কারণই হচ্ছেন এই গুরুদেব, এই ঠাকুরমশাই। এই ঠাকুরমশাইয়ের কাছ থেকেই নন্দিনী চক্রবর্তী নামে একজন চিফ সেক্রেটারি, মানে ট্যুরিজম বিভাগের চিফ সেক্রেটারি, উনি সব ইতিহাসটা জেনেছিলেন এই ঠাকুরমশাইয়ের কাছ থেকে। তারপরে উনি সেটা মমতা ব্যানার্জিকে জানান। তারপরে রাজ্য স্তর থেকে সেটা কেন্দ্রীয় স্তরে যায়, সেখান থেকে নালন্দা বিশ্ববিদ্যালয়ে যায় টোটাল ইতিহাসটা। তারপরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অনেক উপাচার্য, হ্যাঁ মানে ওনারা একটা কমিটি বসান, একটা টিম বসান, তারা সিলেক্ট করেন এই 795টা ইতিহাস থেকে। হ্যাঁ, টোটাল হচ্ছে কেন্দ্র সরকারের কাছে 795টা জায়গার এরকম বিভিন্ন গেছিলো। সেখান থেকে কিরিটেশ্বরী গ্রামটা বেস্ট ট্যুরিজম হিসাবে স্বীকৃতি পায় ব্রোঞ্জ ক্যাটাগরিতে 2023 সালে। তো আসল বিষয়টা কিন্তু এটা। এই হচ্ছে ভৈরবের মন্দির। আচ্ছা, এটা ভৈরবের মন্দির, বহু পুরনো মন্দির, কিন্তু 900 বছর ইতিহাস। 900 বছর পুরনো মন্দির। আমি মেলাবন্দি করেছি ভক্ত ধরে। আচ্ছা আচ্ছা। শাস্ত্রী নিয়মে ভৈরববিহীন পীঠস্থান সম্ভব নয়। ভৈরববিহীন পীঠস্থান সম্ভব নয়। ভৈরব হচ্ছে মায়ের স্বামী হিসাবে বাবার একটা স্থান। আচ্ছা আচ্ছা। কেউ বলে পীঠ রক্ষক, কেউ বলে মায়ের রক্ষক। আচ্ছা, হ্যাঁ এটা আমি শুনেছি। পীঠস্থানের ভৈরববিহীন পীঠ, এবং ভৈরব থাকবেন মায়ের বাম দিকে থাকতে হবে, মায়ের বাঁ দিকে। আচ্ছা, তো মায়ের মেইন মন্দির মা যখন ওখানে ছিলেন, হ্যাঁ মায়ের বামে তখনও ভৈরব। হ্যাঁ। পরবর্তী রানী ভবানী প্রতিষ্ঠা করলেন, ব্রহ্মশিলা নিয়ে এসে সে বামেই থাকলেন। আচ্ছা, হ্যাঁ। ওখানে বজ্রাঘাত হয়েছিল, তাই ধ্বংস হয়ে গেছিল। এর প্রতি কোনো কিছু নেই, তবে জরাজীর্ণ ছিল। আমি ভক্তদের সংস্কার করেছি। আচ্ছা আচ্ছা। এই মন্দির যে মূল ভৈরবের মন্দির বা এইগুলো দেখে তো সবই একই মনে হচ্ছে, কিন্তু না, খুব ভালো করে দুটো দরজা লক্ষ্য করুন। দুটো দরজা একদম দুই রকম ডিজাইন, পাথরের খিলান দেওয়া আছে, কিন্তু দুটোতেই হ্যাঁ গঠন শৈলী কিন্তু আলাদা। হ্যাঁ, এটা ইসলামিক আর্কিটেকচার। এই যে মুকুটের আকৃতি, ইসলামিক হ্যাঁ, আর্কিটেকচার। খিলানটা দেখবেন মুকুটের আকৃতি, বুঝতে পারছেন? দুটো স্ট্যান্ডের পরে মুকুটের মতন পাথর দেওয়া আছে। পাশের মধ্যে আপনাকে দেখে বলবে মুকুট বলবে, দেখবেন হ্যাঁ, না ওটাও খিলান। আচ্ছা আচ্ছা। আর এদিকের গোলাকৃতি, গোল, হ্যাঁ এটাও এটা কিন্তু গোল, পাথরের। এটা গোল। হ্যাঁ, এই আর্কিটেকচার আমাদের। আচ্ছা, এইটা হিন্দু, তাই ওটা হিন্দু, এটা ইসলাম। ইসলাম। দুটো ধর্মের ইতিহাস দেওয়া আছে। মন্দির আর্কিটেকচার দেখে বুঝে যাবেন যে হ্যাঁ পুরনো মন্দির এটা। আচ্ছা আচ্ছা। এবার হ্যাঁ যাই এদিকে চলে এসে দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে ক্যামেরা দিয়ে ছবি তুলে নেবেন, ভেতরে দেখবেন তাজিয়ার নকশা সব দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ গুরুজি। যান। তো আমরা ওই মন্দিরের কাছে গিয়ে আরও ভালো করে দেখব, গুরুদেব যেটা বললেন সেটা সুন্দর করে আরও ব্যাখ্যা করে তোমাদেরকে জানাবো। চলো। আচ্ছা, ঠাকুরমশাই যেটা আমাকে দেখালেন সেটা হচ্ছে এই মন্দির সম্পর্কে। আমি তখন দূর থেকে দেখছিলাম, তো কাছ থেকে তোমাদের ভালো করে বুঝিয়ে দিই। এইটা হচ্ছে ভৈরবের মন্দির। তো যেখানে হচ্ছে মায়ের মন্দির থাকবে, মায়ের মন্দিরের বাঁ পাশে নাকি ভৈরবের মন্দির থাকবে। তো মায়ের মন্দির কিন্তু এখানে ছিল। এই যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে, এইটা কিন্তু নতুন। এর আগে এখানে একটা ভাঙা মন্দির ছিল, সেই মন্দিরটা এখন পুরো ভেঙে দেওয়ার পরে এইটা তৈরি হচ্ছে। তো সেইটারও বাঁ সাইডে কিন্তু এই মন্দিরটা পড়ে, ওর বাঁ সাইডে এইটা। তারপরে রানী যে মন্দিরটা তৈরি করেছিলেন তারও বাঁ সাইডে কিন্তু এই ভৈরবের মন্দির। আর এই ভৈরবের মন্দিরটাও দুই ধর্মের সমন্বয়ে একসাথে বানানো। যেমন এই সাইডটা, এইটা বানানো হচ্ছে ইসলামের আকৃতিতে। এই যে আকৃতিটা, এইটা কিন্তু ইসলামিক আকৃতি। এই যে আকৃতিটা, এটা কিন্তু ইসলামিক আকৃতি। উপরে কিন্তু আবার দেখো হিন্দুদের ডিজাইন। এই যে এটা কিন্তু দেখো ভিতরে শিব ঠাকুর। আর এই সাইডের যে দরজাটা, এইটা কিন্তু হিন্দু আকৃতি, হিন্দু দরজা। এই দেখো এটা গোল। এই যে, তো এখানেও কিন্তু মা ভবানী এটা তৈরি করেছিলেন দুই ধর্মের সমন্বয়। তো এখানে যে ধর্মের সমন্বয়, বিভিন্ন ধর্মের সমন্বয়ে এই মন্দিরটি গড়ে উঠেছে, তার কিন্তু একটা দুর্দান্ত নিদর্শন এখনও আছে, এবং যেটা আমরা ওই ঠাকুরমশাইয়ের কাছ থেকে জানতে পারলাম। আর একটা ঠাকুরমশাই যেটা আমাদেরকে বলেছিলেন মন্দিরের উপর সম্পর্কে, এই যে মন্দিরের একদম উপরে যে ধ্বজা আছে, ওটা তো একদম হিন্দু নিদর্শন। আর ঠিক ধ্বজার নিচে দেখো এইটা কেমন একটা ঢাল হয়ে নিচে নেমে এসছে। মন্দিরের উপরের যে চূড়াটা, সেই চূড়ার ঢালটা ওরকম কিন্তু বানায় যারা হচ্ছে বৌদ্ধদের যে প্যাগোডা আছে, প্যাগোডা বলে, সেই বৌদ্ধ মন্দিরগুলো কিন্তু এরকম হয়। তো উপরেও কিন্তু হিন্দু এবং বৌদ্ধ নিদর্শন
এবং মন্দিরের ভেতরে হিন্দু, বৌদ্ধ এবং মুসলিম নিদর্শন আছে। তো পুরো এই এরিয়াটা এই জন্যেই 2023 সালে ব্রোঞ্জ ক্যাটাগরিতে সবচাইতে সেরা গ্রামের যে স্বীকৃতি পেয়েছে, সেটা কিন্তু এই কারণেই, সর্বধর্ম সমন্বয়। এইটা হচ্ছে নতুন মন্দির তৈরি করা হচ্ছে। এই দেখো, এখানেই ছিল পুরনো মন্দিরটা, যেটা মানে পুরো ধ্বংস হয়ে গেছে, তারপরে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। আর এর চারিপাশে দেখো আরও বিভিন্ন মন্দির আছে, সেইগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই দেখো একটা মন্দির, এইটাও দেখো শিব ঠাকুরের মন্দির। এই যে, এই দেখো, তারপরে এই সাইডে দেখো একটা মন্দির আছে। এটাও শিব ঠাকুরের মন্দির। আর আরেকটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে ঠাকুরমশাই বলেছিলেন যে এই মন্দিরের পেছনের দিকে একটা পুকুর আছে। ওই পুকুরটা মির্জাফর এই মন্দিরকে দান করেছিলেন। কেন দান করেছিলেন? তার কুষ্ঠরোগ ঠিক হয়ে গেছিল। তো কুষ্ঠরোগ ঠিক হয়ে যাওয়ার জন্য মির্জাফর সেই মন্দির কর্তৃপক্ষকে জানিয়েছিলেন যে ঠাকুরকে তিনি কি গিফট দেবেন, মানে এইখানকার যাতে কোনো কাজে লাগে। তো সেই সময় মানুষ পুকুরের জল খেত। তো সেই জন্যেই মির্জাফর সেই মন্দির কর্তৃপক্ষকে এই পুকুরটা গিফট হিসাবে দেয়। আর এটা যে মির্জাফরের তৈরি, মানে একটা মুসলিম রাজার তৈরি, তার যে প্রমাণ সেটা হচ্ছে এই পুকুরটা পূর্ব পশ্চিমে লম্বা। এটা যদি কোনো হিন্দুদের এই পুকুরটা তৈরি হতো তাহলে সেটা উত্তর দক্ষিণে হতো, যেটা ঠাকুরমশাই বললেন। তো এটা কিন্তু পূর্ব পশ্চিমে এই পুকুরটা, দেখো, মানে পুকুরটার যে লম্বা সেটা হচ্ছে পূর্ব পশ্চিমে। তো সেটা একটা বড় নিদর্শন যে এটা মুসলিম কোনো রাজার দেওয়া, মুসলিম কোনো শাসকের দেওয়া। এই যে এই পুকুরটা, এই যে সামনে হচ্ছে এই যে মন্দির, মায়ের মন্দির, আর এই যে হচ্ছে সামনে পুকুর, এটা হচ্ছে মির্জাফর গিফট করেছিলেন। তো কিরিটেশ্বরী মন্দির সম্পর্কে, মন্দিরের ইতিহাস সম্পর্কে, সামনে পুকুর, এই সম্পূর্ণ বিষয় সম্পর্কে আমরা তো ঠাকুরমশাইয়ের কাছ থেকে জানলাম। তো মন্দির চত্বর আমাদের কিন্তু দেখা হয়ে গেছে। এবার আমরা যাব কিরিটেশ্বরী গ্রামের দিকে, গ্রামটা ঘুরে দেখাবো। তো চলো এবার গ্রামের দিকে যাই। আচ্ছা, ওই মেইন মন্দিরের এই সাইডে আর একটা মন্দির আছে, যেটাও মা কিরিটেশ্বরী মন্দির। বেনারসি পরে মা তাকিয়ে আছেন। তবে এই সামনে যে মা আছেন, এই মাকে এখানে প্রতিষ্ঠা করা হয় 10-12 বছর। কিন্তু যেটা আমরা আগে দেখলাম, সেখানে কিন্তু পুরো রানী প্রতিষ্ঠা করেছিলেন ওই মাতাকে, ওই শিলাকে। তো মাকে দেখে নাও। তো মন্দিরের সামনে থেকে এরকম আখ মারাই হচ্ছে, এখান থেকে আমরা আখের রস খেয়ে নেবো। এই দেখো সামনে মন্দির, আর এখানেই হচ্ছে আখ মারাই করছেন। তো এবার মন্দির থেকে আমরা বেরিয়ে পড়লাম সামনে গ্রামটা ঘুরতে, যে গ্রামটা 2023 সালে ব্রোঞ্জ ক্যাটাগরিতে ভারতের মধ্যে সেরা গ্রামের তকমা পেয়েছে, ট্যুরিজমের সেরা গ্রামের তকমা পেয়েছে। তো সেই গ্রামটা তো ঘুরে দেখতেই হয়। তো গ্রাম ঘুরতে কিন্তু এবার বেরিয়ে পড়লাম, মন্দির থেকে সামনের দিকে চলে এলাম। দেখো, তো চলো সামনের দিকে যাব, গ্রামটা ঘুরে দেখব। সুন্দর দেখো নিম গাছ। এইদিকে গেলে হচ্ছে আসান দিঘি। তো এইদিকে দেখো, এইদিকের ঘর বাড়িগুলো না একটু ফাঁকা ফাঁকা, ঘনবসতি কম। এই দিক দিয়ে দেখো পুরো ফাঁকা, এই রাস্তাটা অনেক দূরে গিয়ে আবার কিছু বাড়ি আছে। এই দিক দিয়ে কিছু ঘর বাড়ি দেখছি। আর এটা কি গোয়ালা না? এটা একটা বাড়ি, তাই না? এটা বাড়ি তো, এটা আচ্ছা। এই বাড়িটা দেখো দোতলা মাটির বাড়ি, দেখে কিন্তু বেশ একটা অন্যরকম লাগলো। এই দেখো সামনেই দেখো, ঢুকতেই দুটো ছাগল ছানা। আর এই মাটির বাড়িটা কিন্তু দোতলা। দাদু, এইটা কি দোতলা মাটির বাড়ি নাকি? দোতলা উপরেও কি থাকা যায়? উপরে থাকা যায়, লোক থাকে না বলে থাকা যায়। এই বাড়িতে কেউ থাকে এখন? আমি থাকি। আপনি থাকেন? আচ্ছা আচ্ছা।
আপনি আপনার সাথে এই গরুগুলো আপনি পুষেছেন না? আমি পুষেছি, হ্যাঁ। ও আচ্ছা, তাহলে এই গরু নিয়েই আপনি থাকেন? তা ছেলে মেয়েরা নেই? আছে দুটো ছেলে, সবাই দূরে দূরে? পৃথক। তারা আলাদা? ভালো করে খেতে দেয় না গো, সব দেখতে দেয় না। হ্যাঁ রে, আপনি একা একা থাকেন? পুষছি, গরু দুটা পুষিয়ে দুটা পয়সা হয় বলে হাত খরচা হয়। পুরো একা একা খেতে আপনি? পাই। পুরো একা একা আপনি? হ্যাঁ, পুরো একা একা আপনি? আমি একাই, আমার স্ত্রী মারা গিয়েছে। ওহো, আমার স্ত্রী মারা যাওয়ায় 4-5 বছর হয়েছে। আচ্ছা আচ্ছা। গ্রামের সিন নিতে গিয়ে, হ্যাঁ আমার তো আর জায়গা নেই বাবা। ঠিক আছে দাদু, এখানেই আমি বসেছি। তো গ্রামের সিন করতে গিয়ে প্রথমে এরকম একটা দুঃখের সিন সামনে আসবে আমি কিন্তু ভাবতে পারিনি। খুব কষ্ট হচ্ছে এরকম একটা বাড়িতে। এই দেখেন, এই দাদু একা একা থাকে। উঁচু হয়ে গেল। এই ঘর যখন করি তখন রাস্তা উঁচু ছিল না? না, রাস্তা উঁচু ছিল না তখন। এই দিকটা গর্ত ছিল না, এই দিকের জল মরতো ওই দিক দিয়ে, সাঁকো দিয়ে। এখন তো জল বেঁধে যায় বৃষ্টি হলে। দিয়ে এখন বৃষ্টি হলে, চাপাল বৃষ্টি হলে পরে জল বেরিয়ে যায়। একটা পাইপ দিয়ে আছে, তো পাইপে জল কাটছে না। দিয়ে গতবার তো সব জল ঢুকে সব বসিয়েছে। সেই খুব খারাপ লাগছে যে দাদুর এখানে বর্ষা হলে, বৃষ্টি হলে পুরো জল জমে যায়। দেখো এদিক থেকে বেরোনোর রাস্তা নেই, আর সামনে আবার পাঁচিল মতন, ওই দিকটা উঁচু, রাস্তাটা উঁচু। তো দাদু দেখো এরকম কষ্টে একা একা এরকমভাবে থাকেন, আর 2 ছেলে তাকে খেতে দেয় না। চলো আরও সামনের দিকে, ওইদিকে যাবো, ঘুরে দেখবো পুরো গ্রামটা। তো এই দেখো দূর থেকে যে বাড়িটা দেখাচ্ছিলাম, এই যে দোতলা মাটির বাড়ি। এবার এর ভেতরে ঢুকবো, ঢুকে দেখাবো তোমাদের। এই দেখো পুরো মাটির বাড়ি, এবং কত চওড়া, এক একটা দেয়াল দেখো, দেয়াল কত চওড়া। আর সামনেই দেখো, এই যে দেখো আমাদের দেখে ওরা অবাক হয়ে তাকিয়ে আছে যে নতুন মানুষেরা কারা। এই যে ছোট্ট বাছুর, ওইদিকে দেখো গরু দাঁড়িয়ে আছে। আর এইটা পুরো কিন্তু গোয়াল ঘর, উপরে ফ্যান চলছে। আর এই যে হচ্ছে বিচলি কাটা রয়েছে। তো এরকম হচ্ছে কিন্তু মাটির বাড়ি। উপরে দেখো এইটা দিয়ে একটা পোর্শন আলাদা করা হয়েছে, আলাদা সেট করা হয়েছে। তো এই দেখো এই বাড়ির ভেতরে কিন্তু আমি প্রবেশ করেছি। এই যে দোতলা দেখে আমি ঢুকলাম, ওই দেখো উপরে কিন্তু আর একটা চাল আছে, উপরে যাব। তার আগে নিচেটা ভালো করে দেখে নিই। এই দেখো নিচে দেখো ছোট ছোট দুটো সোনা, ওরা খেলা করছে। আর এইদিকে জেঠিমা দেখো রান্না করছেন, উনি আর ওনার বৌমা দুজনে এখানে রান্না করছেন। এটা কি, এটা কি দিয়ে কি রান্না হচ্ছে? ও আচ্ছা, কচু আলু। আচ্ছা, তো এই যে কিন্তু টোটাল ওনাদের বাড়ি। আর ওনারা মূলত হচ্ছে চাষবাস করে। আপনারা চাষই করেন না জেঠিমা? আর যে মাটির বাড়ি যেরকম হয় সেটা আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখো, তবে মাটির বাড়ি এখন কিন্তু অনেক কম দেখা যায়। আর এই যেখানে আমি এসেছি মুর্শিদাবাদে, এখানে কিছু আছে। আর দোতলা মাটির বাড়ি তো আরও রেয়ার। ওই যে একটু ভেতরে যাওয়া যাবে? আচ্ছা, এই দেখো, আচ্ছা দাদু এখানে বসে, জেঠু এখানে বসে আছেন, হাওয়া খাচ্ছেন। আর এই যে হচ্ছে কিন্তু মাটির বাড়ি যেরকম হয়, উপরে দেখো এরকম ছাদ মতন করা, এইগুলো দিয়ে এখানে ফ্যান চলছে। এই দেখো মাটির বাড়ি কীরকম হয়, দেখো দেখাচ্ছি পুরো তোমাদের। তো যেটা দেখে আমি এখানে এসেছিলাম যে দোতলা মাটির বাড়ি, তো এবার সেই দোতলাতে যাব। এই দেখো এই যে হচ্ছে দোতলার সিঁড়ি, এই যে হচ্ছে রাস্তা। এই দেখো সিঁড়ি দিয়ে আমি উপরে উঠছি কিন্তু এবার, এই যে। আর উপরে দেখো কীরকম হয়, এই দেখো এইখানটা দেখো, যে আমি ওই পাশের ঘরটায় গিয়েছিলাম, জেঠু হাওয়া খাচ্ছিলেন। এই দেখো এখানে আমার যেতেও ভয় লাগছে, এটা ভেঙে না পড়ে। এখানে এখন থাকা হয় না, বা এইটা এরকম করলে নড়ছে, আমি যদি এটা এরম এরম করি তো পুরো এটা দোলা দিচ্ছে। তো এই দেখো উপরে টিন, এইটা একটা দেওয়াল, এখানে থাকা যাবে পুরো, কিন্তু এখানে থাকা হয় না। আর এই পাশেও দেখো, এই পাশে হচ্ছে এই যে, এইটা কিন্তু ভালো শক্তপোক্ত, এই সাইডটা, এই সাইডও নড়ছে, এরকম করলে নড়ছে, মানে বেশি নড়লে হয়তো ভেঙে পড়ে যাবে। এখানে দেখো ধান রাখা হয়েছে, তবে উপরটা আমার মনে হচ্ছে গোলার কাজ হয়, যে মানুষ শস্য রাখে উপরে, সেই শস্য ধান টান এখানে রাখা হয়, তার কাজ কিন্তু হয় এটা। দেখো আমি দোতলাতে এখন, কিন্তু মাটির বাড়ির দোতলা। তো এবার নিচের দিকে নামবো। চলো দেখি।
তো এই দেখো, এই দোতলা থেকে নেমে একটা জিনিস আমার চোখে পড়লো, এটা আগেও পড়েছিল। এই যে হাতে করে এই যে হাত দিয়ে এরকম পেইন্ট মতন করা, এইটা হচ্ছে খড়ি মাটি দিয়ে কিন্তু এগুলো করা, সাদার মধ্যে গোলানো এবং লাল রঙের মধ্যে গুলিয়ে এগুলো করা। তবে মুর্শিদাবাদের কালচারে এই মাটির বাড়িতে কিন্তু এরকম ধরনের পেইন্ট করা হয়, মানে ধরো ঘর সাজানো টাইপের বলা যেতে পারে। কিন্তু বীরভূম বা পুরুলিয়ার দিকে কিন্তু এরকম আমি দেখিনি। সেদিকে মাটির বাড়িটা পুরো রং করা হয় বিভিন্ন রঙে এবং পুরো ঘরটা বিভিন্ন আলপনায় সাজানো হয়। পুরো ঘরের দুটো পার্ট করা হয় রঙের, উপরের দিকে লাল রং, নিচের দিকে নীল রং বা সবুজ রং, এরকম আমি দেখেছি। কিন্তু এখানে কিন্তু একটু অন্যরকম দেখছি। এবার আরও কিছু ঘর দেখলে আরও বুঝতে পারবো যে এখানকার মানুষ আরও কীভাবে ঘর সাজায়। তবে এই বাড়িতে তো এই জিনিসটা দেখলাম। তো এই জেঠিমার কাছ থেকে আর একটা ইনফরমেশান জানলাম, যে মন্দিরের জন্য এখানে এসেছিলাম, মানে কিরিটেশ্বরী মন্দির, ওই মন্দিরের উদ্দেশ্যে এখানে পৌষ মাসে মেলা হয়, গোটা পৌষ মাস ধরে মেলা হয়, ওনাদের কাছ থেকে জানতে পারলাম। আর সেই পৌষ মাসের মেলাতে মানে দেশ বিদেশ থেকেও নাকি মানুষ আসে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। কারণ 2023 সালে যে পদকটা পেয়েছে এই গ্রাম, সেরা গ্রামের হিসাবে তকমা পেয়েছে, তারপর থেকেই এইটা বেশি হয়েছে। তো এই জেঠিমাদের সাথে, এই বৌদিদের সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। এবার সামনের দিকে যাব, চলো। দেখো এবারে এই বাড়িটা থেকে কিন্তু এই যে বেরিয়ে গেলাম, চলো এবার সামনের দিকে যাব। তো ওই বাড়ি থেকে বেরিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি আরও কিছু এরকম খুঁজতে, যেটা অন্যরকম লাগে, একটা আলাদা রকম নিদর্শন, মানে রেগুলার থেকে একটু আলাদা। তো আমরা কিন্তু সামনে যাচ্ছি, সামনে দেখো পুরো ফাঁকা, আবার অনেক দূর পরে গিয়ে কিছু গ্রাম আছে, তো সেদিকে যাচ্ছি, চলো। দেখো গ্রামের একটু হাঁটতে হাঁটতে এক সাইড থেকে আর এক সাইডে যেতে যেতে কিছু গরু সামনে চলে আসলো। গুতোয় না এরা, না গুতো দেয় না? গুতো দেয়? গুতো দেয় না, গুতো দিবে না। তো কিরিটেশ্বরী গ্রামে একটা দোতলা বাড়ি দেখলাম। দোতলা বাড়িটা দেখো অনেক পুরনো, একদম ভেঙে গেছে। বাড়িতে ওদি, আপনি ভালো আছেন? বাবা কুকুর ডাকছে। এই বাড়িটা উপরে কি থাকা হয়? আরে লোকাল 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 আরে লোকালের জিনিসটা প্রয়োগ করছি। দাদা ভালো আছেন? আচ্ছা এই বাড়ির উপরে কি থাকা হয় দাদা? আচ্ছা এই দোতলা বাড়ি দেখেই আমি কিন্তু এলাম। কিরিটেশ্বরী গ্রামে অনেক দোতলা এরকম পাকা এই মাটির বাড়ি দেখছি। এই দেখো অনেক উঁচু, কিন্তু উপরে টিন দেওয়া, আর দেখো অনেকটা ভেঙে গেছে। দাদা এই বাড়িতে থাকতে ঝড়ের সময় ভয় লাগে না? না এইগুলো কি ভেঙে পড়তে পারে না? পারে না? এই যে হ্যাঁ ভাঙে না? আচ্ছা, আর বর্ষাকালে টালে এগুলো একটু ধস টস নামে না? ও যেরকম রয়েছে এরকমই থাকে। যে আমরা যেটা ভাবি ভেঙে পড়তে পারে বা বর্ষায় গলে যেতে পারে মাটি, এরকম কিছু হয় না? হালকা গলে, কিন্তু সেরকম কিছু হয় না। ধাপ চালানো আমার ছিল না, ওর লোকে ছিটানি লাগে না, কিন্তু এরকম পুরো খাড়া হয়ে থাকলে পরে। এখানে সিঁড়ি ছিল ওই উপরে ওঠার? ও সেইটা ভেঙে গেছে তাই তো? ভেঙে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, পাকা ঘর হয়েছে। ও আচ্ছা, এইটাও আপনাদের বাড়ি তাই তো? ও এই পাশে পাকা ঘর হয়ে গেছে, সেই জন্যই এইটা সেইভাবে ইউজ হয় না। তাহলে আসি। আরে ডেকেই যাচ্ছে আমাকে দেখে। এই তো এই যে হাই জাম্প হলো। কিন্তু এবার যেখানে চলে এসেছি এটা কিন্তু কিরিটেশ্বরী প্রাথমিক বিদ্যালয়। তো পুরো এরিয়াটা তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। স্কুল হোক, মানুষজন হোক, গ্রাম হোক, সব কিছু। এই দেখো ছেলেরা খেলছে, এটা কিন্তু টিফিন টাইম, টিফিনের সময়। দেখো এই দু সাইড দিয়েই লাভ দিচ্ছে। এই দেখো বাহ, বাচ্চাদের এই কিচির মিচির কিন্তু শুনতে বেশ ভালো লাগে। এই তো ওইদিকে 6, আর এইদিকে কি খেলা হচ্ছে? আচ্ছা এইদিকে আছে সেই কি ডিম না কি একটা বলে, কত কিছু করে বাচ্চারা। আমরাও কত কিছু করেছি তাই না, এখন সেসব মনে পড়ে।
তো এবার আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। আর এইটা হচ্ছে কিরিটেশ্বরী মায়ের গুপ্ত মন্দির। এই যে চলো দেখো, গুপ্ত মন্দিরটা একদম ভগ্নপ্রায়। তবে মন্দিরটা দু সাইড দিয়ে, মাঝখানে মনে হয় কিছু ছিল, সেটা ভেঙে রাস্তা করা হয়েছে। ওকে মা, এই যে এই মন্দিরটা কি গুপ্ত মন্দির? এইটা কিছু না? ও, এটা শিব মন্দির। আচ্ছা, ভুল বলেছি। এইটা গুপ্ত মন্দির না, এটা শিব। এটা এখানে কোনো মন্দিরই এখন নেই। আচ্ছা, এই যে হচ্ছে গুপ্ত মন্দির। ও, ওটা জাস্ট শুরু, মন্দিরের শুরু। পুরো এরিয়াটা দেখো কি সুন্দর, চারিপাশ দিয়ে দেখো মাটির বাড়ি। খুব সুন্দর এরিয়া, কিন্তু বিকালবেলায় বসার একটা খুব সুন্দর জায়গা এটা। তো এইটা হচ্ছে মা কিরিটেশ্বরীর গুপ্ত মন্দির। তো গুপ্ত মন্দিরটা মানে হচ্ছে, চলো আগে ঠাকুরকে জাগিয়ে নিই। গুপ্ত মন্দির মানে হচ্ছে এখানে মায়ের রূপ এমনভাবে রয়েছে যেটা মায়ের সন্তানদের দেখা উচিত না, তাই এখানে ভগবান গুপ্তভাবে রয়েছেন। তো এটাই হচ্ছে গুপ্ত মন্দির। এই যে শ্রী শ্রী কিরিটেশ্বরী মা তারা গুপ্ত মন্দির। এই যে চলো ভিতরে গিয়ে আমরা দেখে আসি। শুটা খুলতে হবে। এই দেখো, এখানে শিব ঠাকুর, এখানে বলি দেওয়া হয়। এখানেও একটা শিব ঠাকুর। ওই পাশে একটা পুকুর আছে। এই যে টোটাল এরিয়াটা। আর এইটাই হচ্ছে গর্ভগৃহ। আচ্ছা দাদা, কাকা, এই গুপ্ত মন্দির মানে দরজা সবসময় বন্ধ থাকে? গুপ্ত মন্দির মানে দরজাটা সবসময় বন্ধ থাকে? হ্যাঁ। আচ্ছা, এই যে আমি তো মাকে দেখতে পেলাম, তা এই যে গুপ্ত মন্দির, তাহলে ব্যাপারটা কি আমি বুঝলাম না। গুপ্ত মন্দির তো সবসময় বন্ধ থাকবে, তো এই যে আমি মায়ের দর্শন করলাম, তা গুপ্ত তো থাকলো না, ব্যাপারটা তো আমি বুঝতে পারলাম না। উপরে কি গুপ্তকালী? গুপ্ত মানে কি? যেটা লুকিয়ে থাকে। কিন্তু আমি তো ঠাকুরকে দেখতে পেলাম। এইটাই কি মেইন ঠাকুর? গুপ্ত মা দেখতে পায় না। ও আচ্ছা, এই ঠাকুরের মুখ কেউ দেখতে পায় না। আচ্ছা, ঠাকুরের উপর থেকে ওই ফুল টুল দিয়ে সব সাজানো না? ও, তাহলে এবার আমি ক্লিয়ার হয়েছি। ঠাকুরকে কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠাকুরের রূপ, কিন্তু ঠাকুরের মুখটা আমি দেখতে পাচ্ছি না। মুখের উপরে মালা আছে, মুকুটটা মুখের উপরে দেখো। চলো, ওই দেখো ওর ভেতরে শিলা মূর্তি আছে। তো আমরা কিন্তু ঠাকুরকে দেখতে পাচ্ছি না। এই যে এখানে কিন্তু ঠাকুরের মুখ চোখ কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু ঠাকুরের ফুল, তারপরে মালা, তারপরে হচ্ছে ওই যে মুকুট, এইগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠাকুরের মুখ কিন্তু দেখা যাচ্ছে না। তো এইটাই হচ্ছে গুপ্ত মন্দিরের রহস্য। এবার বুঝতে পারলাম। আমি প্রথম ভাবছিলাম মনে হয় পুরো গর্ভগৃহটা দরজা দিয়ে বন্ধ থাকে, শুধু মনে হয় ব্রাহ্মণে যান, আমরা হয়তো দেখতে পাবো না। কিন্তু আমরা দেখতে পাবো অন্যভাবে। ঠাকুর পুরো একদম দেখো বন্ধভাবে রয়েছে। তো এইভাবে হচ্ছে গুপ্ত মন্দিরের ব্যাপারটা। তো এই গুপ্ত মন্দিরের যে ট্রাস্ট, তারা কি মুসলিম? গুপ্ত মন্দিরের যে ট্রাস্ট, এখানে যারা মেইন মালিক এই জমিটার, তারা কি মুসলিম? তারাই নাকি দেখাশোনা করে? আমি এরকম শুনেছি, এই গুপ্ত মন্দিরের যে ট্রাস্ট আছে সেটা নাকি মুসলিমদের, তারা পুরো দেখাশোনা করে, তারাই এই মানে এই এরিয়াটার দেখভাল করে। আর হিন্দুরা তো আছেই, তারা ব্রাহ্মণ আছেন, আরও যারা যারা থাকেন। তো এই যে কিন্তু পুরো মন্দির। চলো এবার আমরা যাই বাইরের দিকে। আর এই মায়ের মন্দিরের চারিপাশটা দেখো কি সুন্দর লাগছে। এই বাড়িগুলো দেখো, এই বাড়িটা, ওই বাড়িটা, তারপরে এই যে একটা কি বলে, ওইটাও একটা বাড়ি, উপরে সোন দেওয়া, এগুলোর উপরে টিন দেওয়া, কিন্তু মাটি, এটাও মাটি, উপরে সোন দেওয়া। আর এইদিকে দেখো প্রত্যেকটা, এইদিকে পুরো মাটির বাড়ি, পুরো পাড়াটাই মাটির বাড়ি এরিয়া। একটা অন্যরকম কিন্তু ভিউ লাগছে। এইটা দেখো, এটা তো মানে তিন তালা মাটির বাড়ি, এইটা এত উঁচু। আরে দেখো এখান থেকে ভিউটা দেখো, একদম কি সুন্দর লাগছে। এই রাস্তা দিয়ে চলে গেছে, পাশ দিয়ে এরকম মাটির বাড়ি। আর এই একটা মন্দির, দুটো মন্দির আছে, দুটোই ভাঙা। আর তার সাথে এরকম পুরো পরিবেশ, এদিকে মন্দির, মায়ের মন্দির, পুরো এরিয়াটা না
খুব সুন্দর, একদম লাজবাব। তো কিরিটেশ্বরী গ্রামটা ঘোরার কিন্তু দেখার কিন্তু অনেক কিছু আছে, অনেক ইতিহাস লুকিয়ে আছে এখানে। আর ইতিহাসের সাথে একটা খুব সিনিক বিউটি তোমরা পাবে। যারা প্রকৃতি ভালোবাসে, এরকম পরিবেশ ভালোবাসো, তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে এরকম পরিবেশ। তো তোমরা অবশ্যই কিরিটেশ্বরী গ্রামে আসো, এই গ্রাম ঘুরতে আসো, খুব সুন্দর লাগবে। চলো। দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, কোনো টোটো কিছু ছিল না, তাই গণেশদা কিন্তু আমাদের নিয়ে আসছে। ঘাটে চললেন, বৃষ্টি আসলে ভিজে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ। দাদার গাড়িতে করে হিচহাইকিং করলাম এতক্ষণ। এত বড় এই বিচুলির পাজা নিয়ে এই ইঞ্জিন ভ্যান কিন্তু উঠে গেল এর উপরে। দেখো ওই যে হলুদ যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু হাজারদুয়ারি। এই যে, আর এই যে গঙ্গা নদীর উপর দিয়ে আমরা কিন্তু এখন পার হচ্ছি। এই যে দুটো বিচুলির বড় বড় পাহাড় সমান, কি বলে এটাকে, ইঞ্জিন ভ্যান, আর তার উপরে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ। দেখো এবার আমরা এই ঘাটে চলে এলাম। এই যে নৌকা একটা দাঁড়িয়ে আছে। চলো এবার নামতে হবে। আস্তে আস্তে আস্তে।